গোপাল ভাঁড়ের হাসির গল্পে যাকে আমরা এক সাধারণ রাজা হিসেবে দেখি, সেই রাজা কৃষ্ণচন্দ্র রায় আসলে কেমন মানুষ ছিলেন, যিনি একদিকে বাংলা সংস্কৃতি এবং জগদ্ধাত্রী পূজার প্রবর্তক, তিনি কিভাবে নদিয়ার সিংহাসন দখল করেছিলেন, কিভাবে জাল দলিল বানিয়ে ট্যাংরার জমি নিজের নামে করতে গিয়ে ইংরেজদের হাতে ধরা পড়েছিলেন, আর কেনই বা নবাব আলীবর্দী খান তাকে 22 লক্ষ টাকার খাজনা বাকি ফেলার অপরাধে কারারুদ্ধ করেছিলেন। সবথেকে বড় প্রশ্ন, বাংলাকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া এবং সিরাজউদ্দৌলাকে হারানোর নেপথ্যে ঠিক কী ভূমিকা ছিল তার? ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই, রাজ পরিবারের চরম গৃহবিবাদ আর এক বিষাদময় শেষ পরিণতি। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্পূর্ণ আসল এবং রোমাঞ্চকর ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ কিন্তু বংশানুক্রমী কোনো রাজা ছিলেন না। কৃষ্ণচন্দ্রের 5 পুরুষ আগে ভবানন্দ মজুমদার নদিয়ার রাজ পরিবারের ভিত্তি স্থাপন করেছিলেন। তৎকালীন বাংলার অন্যতম বীর প্রতাপাদিত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মোগল সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি মান সিংহে যুদ্ধ জিততে সাহায্য করেছিলেন এই রাজা। সেই পুরস্কার স্বরূপ জাহাঙ্গীর তাকে 14টি পরগনা এবং মজুমদার উপাধিতে ভূষিত করেন। এই ভবানন্দ মজুমদারের বংশেই 1710 খ্রিস্টাব্দে জন্ম হয় কৃষ্ণচন্দ্রের, যিনি পরবর্তীতে নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিচিতি পান। তবে তার সিংহাসনে বসার ঘটনাটিও ছিল নাটকীয় চক্রান্ত এবং সুযোগ সন্ধানী বুদ্ধিতে ভরা। ঐতিহাসিক কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী গ্রন্থে এই সিংহাসন লাভের রোমাঞ্চকর বিবরণ পাওয়া যায়। কৃষ্ণচন্দ্রের বাবা রঘুরাম রায়রা ছিলেন 4 ভাই: রাজারাম, কৃষ্ণরাম, রঘুরাম এবং রামগোপাল। রঘুরাম যখন মারা যান তখন কৃষ্ণচন্দ্রের বয়স মাত্র 18 বছর। রঘুরাম তার নিজের ছেলের বদলে বৈমাত্রেয় ভাই রামগোপালকে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান, কিন্তু কৃষ্ণচন্দ্র তা সহজে মেনে নেননি। নবাবী আমলে নিয়ম ছিল নতুন জমিদারকে নবাবের দরবারে গিয়ে উপযুক্ত নজরানা দিয়ে নিজের নামে শাসনের নতুন ফরমান আনতে হতো। কৃষ্ণচন্দ্রের কাকা রামগোপাল অতিরিক্ত তামাক সেবনের নেশায় আসক্ত ছিলেন। নবাবের দরবারের উদ্দেশ্যে যাত্রা করার পর রামগোপাল তামাকের নেশায় বিভোর এবং অচেতন হয়ে পড়েন। কাকার এই নেশাগ্রস্ত অচেতনতার সুযোগ নিয়ে বুদ্ধিমান কৃষ্ণচন্দ্র দ্রুত গতিতে নবাবের দরবারে পৌঁছে যান। নবাবের কাছে নিজেকে যোগ্য দাবি করে নিজের নামে জমিদারির ফরমান বের করে নেন। পরবর্তীতে রামগোপালের হুঁশ ফিরলে তিনি নবাবের কাছে গিয়ে নিজের দাবি জানালেও তার অপদার্থতা এবং নেশাগ্রস্ততা দেখে নবাব তাকে প্রত্যাখ্যান করেন। ফলে মাত্র 18 বছর বয়সে 1728 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র নদিয়ার সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র নিজের সাম্রাজ্য বিস্তারে মন দেন। কার্টুনে যাকে নাদুস নুদুস এবং দুর্বল রাজা হিসেবে দেখানো হয়, বাস্তবে কৃষ্ণচন্দ্র ছিলেন সম্পূর্ণ বিপরীত। তিনি পার্সি ও সংস্কৃত উভয় ভাষাতেই অত্যন্ত দক্ষ ছিলেন। এমনকি সঙ্গীত শিক্ষা করেছিলেন বিশ্রাম খাঁর কাছ থেকে। নবাব মুর্শিদ কুলি খানের ভাগ্নে মুজাফফর হোসেনের কাছ থেকে তিনি অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন। কৃষ্ণচন্দ্র যখন সিংহাসনে বসেন তখন নদিয়ার আয়তন ছিল 35টি কিসমত এবং 49টি পরগনা, এবং বার্ষিক রাজস্ব ছিল প্রায় 25 লক্ষ টাকা। কিন্তু তার কূটনৈতিক চাতুরিতে পরবর্তীতে নদিয়ার আয়তন বেড়ে দাঁড়ায় 84টি পরগনা এবং 3850 বর্গ ক্রোশে। রাজ্যের সীমানা বাড়াতে কৃষ্ণচন্দ্র অনেক সময় ছল চাতুরির আশ্রয় নিয়েছিলেন, যার প্রমাণ মেলে নদিয়া রাজবংশের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের কৃতিশ বংশাবলী চরিত্র গ্রন্থে। তৎকালীন কলকাতা সংলগ্ন ট্যাংরা, মির্জাপুর, সিমলা এবং বেনিয়াপুকুর গ্রামগুলোর জমিদার ছিলেন 2 ভাই, রসিক মল্লিক এবং নুরজি মল্লিক। পরবর্তীতে ইংরেজ কালেক্টর হলওয়েল তাদের থেকে জমি কিনে নেওয়ার পর কৃষ্ণচন্দ্র দাবি করেন যে তিনি নুরজি মল্লিকের কাছ থেকে ওই জমি আগেই কিনে নিয়েছিলেন এবং একটি পাট্টা জমা দেন। তবে ইংরেজদের তদন্তে বেরিয়ে আসে যে নুরজি মল্লিক 15 বছর আগেই মারা গেছেন, আর কৃষ্ণচন্দ্রের জমা দেওয়া পাট্টার তারিখ মাত্র 9 মাস আগের। ফলে সেই জাল দলিল খারিজ হয়ে যায়। নবাব আলীবর্দী খানের আমলেও কৃষ্ণচন্দ্র বেশ বিপাকে পড়েছিলেন। কৃষ্ণচন্দ্রের অঢেল ব্যয় বিলাসের কারণে রাজকোষ প্রায় শূন্য থাকত। ফলে তিনি দীর্ঘদিন ধরে নবাবের খাজনা মেটাতেন না। বর্গী আক্রমণের সময় বিপদে পড়ে আলীবর্দী খান কৃষ্ণচন্দ্রের কাছে তার বাবার আমলের বকেয়া সহ মোট 22 লক্ষ টাকা দাবি করেন। খাজনা দিতে না পারায় আলীবর্দী খানের নির্দেশে কৃষ্ণচন্দ্রকে বন্দী করে কারাগারুদ্ধ করা হয়। এই বন্দিদশার সময় হুগলির বংশবাটির রাজত্ব বাজেয়াপ্ত এবং বিভক্ত হলে 1 ভাগ বর্ধমানের রাজা নেন
এবং অন্য অংশটি চতুর কৃষ্ণচন্দ্র নিজের ছেলে শম্ভুচন্দ্রের তালুকে যুক্ত করে নেন। খাজনা আদায়ের ক্ষেত্রে কৃষ্ণচন্দ্র অন্যান্য স্বার্থপর রাজাদের চেয়ে খুব একটা আলাদা ছিলেন না। 1769 খ্রিস্টাব্দে খরা এবং শস্যহানির কারণে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। দেওয়ান কার্তিকীয় চন্দ্র রায়ের বিবরণ অনুযায়ী 1770 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে অনাহারে বাংলার 1/3 মানুষ প্রাণ হারায়। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেও ব্রিটিশদের চাপে এবং নিজস্ব স্বার্থে কৃষ্ণচন্দ্র প্রজাদের কাছ থেকে কঠোরভাবে খাজনা আদায় চালিয়ে যান। পলাশীর যুদ্ধের চক্রান্তে কৃষ্ণচন্দ্রের ভূমিকা ছিল অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিক। 1756 খ্রিস্টাব্দের এপ্রিলে আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার মসনদে বসেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। সিরাজের স্বাধীনচেতা মনোভাব দরবারের প্রবীণ আমলা এবং দেশীয় রাজাদের পছন্দ হয়নি। কৃষ্ণচন্দ্রের মৃত্যুর 22 বছর পর লেখা রাজীব লোচন মুখোপাধ্যায়ের মহারাজ কৃষ্ণচন্দ্র রহস্য চরিত্রং গ্রন্থের উল্লেখ রয়েছে, সিরাজের দরবারের ক্ষমতাশালী ব্যক্তি রাজা মহেন্দ্র প্রথম বিভিন্ন দেশীয় রাজাদের একত্রিত করে সিরাজের বিরুদ্ধে চক্রান্তের সলতে পাকাতে শুরু করেন। এই জোটে বর্ধমান, দিনাজপুর, বিষ্ণুপুর, মেদিনীপুরের রাজাদের পাশাপাশি যুক্ত ছিলেন জগৎ শেঠ, মীর জাফর, রাজা রাজবল্লভ এবং রাজা কৃষ্ণদাস। সিরাজকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় জগৎ শেঠ প্রস্তাব দেন যে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের বুদ্ধি এবং পরামর্শ নেওয়া অত্যন্ত আবশ্যক। কৃষ্ণচন্দ্র চতুরতার সাথে প্রথমে তার প্রতিনিধি কালীপ্রসাদ সিংহকে পাঠান এবং পরে নবাবের সন্দেহ এড়াতে অনুমতি নিয়ে নিজে মুর্শিদাবাদে পৌঁছন। চক্রান্তকারীরা যখন সিরাজের বদলে কোনো হিন্দু রাজা বা নিজেদের আনুগত্য কাউকে বসানোর কথা ভাবছিলেন, তখন কৃষ্ণচন্দ্রই প্রথম প্রস্তাব দেন যে কলকাতা নিবাসী ইংরেজদের হাতে রাজ্যভার তুলে দিলে সবচেয়ে ভালো হবে। কৃষ্ণচন্দ্রই প্রথম মধ্যস্থতাকারী হিসেবে সিরাজ বিরোধী গোষ্ঠী এবং ইংরেজদের মধ্যে গোপন চুক্তি এবং দৈত্য কর্ম সম্পন্ন করেছিলেন। রাজনীতিতে বিতর্কিত ভূমিকা থাকলেও রাজা কৃষ্ণচন্দ্রকে কেবল ভিলেন বা বিশ্বাসঘাতক হিসেবে দেখলে ভুল হবে। বাংলা এবং বাঙালির সংস্কৃতির প্রতি তার অবদান চিরস্মরণীয়। তার সময়ে নবদ্বীপের হারানো সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধার হয়। সনাতন হিন্দু ধর্মের প্রসার এবং বিকাশে তার ভূমিকা ছিল অপরিসীম। বিক্রমাদিত্যের মতো কৃষ্ণচন্দ্রের দরবারেও নবরত্ন সভা বসত। সেখানে গোপাল ভাঁড় ছাড়াও ছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন, অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা রায় গুণাকর ভারতচন্দ্র এবং পণ্ডিত প্রবর গদাধর তর্কালঙ্কার এবং কালিদাস সিদ্ধান্ত। গুণী মানুষের কদর করতে তিনি কখনো কার্পণ্য করতেন না। নাটোর থেকে মৃৎশিল্পীদের কৃষ্ণনগরে এনে তিনি মৃৎশিল্পীদের এক নতুন ঘরানা তৈরি করেছিলেন, যার খ্যাতি আজও বিশ্বজোড়া। বাংলায় সাড়ম্বরে কালী পুজো প্রচলন এবং জগদ্ধাত্রী পূজার শুরুর নেপথ্যেও রয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র। আলীবর্দী খানের কারাগার থেকে যখন তিনি মুক্ত হয়ে ফেরেন, তখন দুর্গা পূজা পার হয়ে গিয়েছিল। সেই কষ্টে তিনি কার্তিক মাসের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার প্রচলন শুরু করেন। তার সেই মাতৃ আরাধনা দেখেই পরবর্তীতে চন্দননগরে ইন্দ্রনারায়ণ চৌধুরী জগদ্ধাত্রী পূজার শুরু করেছিলেন। এছাড়া কৃষ্ণচন্দ্রের উৎসাহেই তৎকালীন বাংলায় হাজার হাজার স্থানে সাড়ম্বরে শ্যামা পুজো এবং কালী পূজার প্রচলন ঘটেছিল। জীবনের শেষ ভাগে এসে এই প্রতাপশালী রাজাকে চরম পারিবারিক ও মানসিক অশান্তির মুখোমুখি হতে হয়। কৃষ্ণচন্দ্রের 2 রানীর গর্ভে 6 সন্তান ছিলেন: শিবচন্দ্র, ভৈরবচন্দ্র, হরচন্দ্র, মহেশচন্দ্র, ঈশানচন্দ্র ও শম্ভুচন্দ্র। কৃষ্ণচন্দ্র কারাগারে থাকা অবস্থায় তার ছেলে শম্ভুচন্দ্র তাকে মৃত ভেবে নিজেকে রাজা ঘোষণা করেছিলেন, যা নিয়ে পরবর্তীতে রাজ পরিবারের তীব্র গৃহ বিবাদ শুরু হয়। ক্ষুব্ধ কৃষ্ণচন্দ্র তার সমস্ত সম্পত্তি বড় ছেলে শিবচন্দ্রের নামে উইল করে দেন। অন্যদিকে যেসব ইংরেজদের তিনি বাংলায় ডেকে এনেছিলেন, সেই ব্রিটিশ প্রভুরাই পরবর্তীতে কৃষ্ণচন্দ্রের গলার কাটা হয়ে দাঁড়ায়। বকেয়া খাজনা আদায়ের নামে ইংরেজরা কৃষ্ণচন্দ্রের জমি নিলাম করতে শুরু করে, যার ফলে তার জীবদ্দশাতেই নদিয়া রাজত্বের আয়তন দ্রুত ছোট হয়ে আসে। একদিকে ইংরেজদের শোষণ, অন্যদিকে ছেলেদের মধ্যে সম্পত্তি নিয়ে মারামারি। এইসব অশান্তিতে অতিষ্ঠ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র জীবনের শেষ দিনগুলোতে কৃষ্ণনগর ছেড়ে গঙ্গার ধারে একদম একা গিয়ে থাকতে শুরু করেন। অবশেষে 1783 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে তিনি মারা যান। ইতিহাসের পাতায় রাজা কৃষ্ণচন্দ্র রায় এমন এক চরিত্র যেখানে আলো এবং অন্ধকার দুটোই সমানভাবে বিদ্যমান। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তিনি রাজ্য এবং স্বার্থ রক্ষায় বাধ্য হওয়া এক চতুর কূটনৈতিক।
আবার অন্য দৃষ্টিতে বাংলার নবাবের পতনের পেছনে তার ভূমিকা বিতর্কিত। বন্ধুরা, আমরা এখানে কাউকে বিচার করতে বসিনি, সমস্ত তথ্য এবং সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। রাজা কৃষ্ণচন্দ্র রায়কে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন তা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিলাম। আপনি কিভাবে দেখেন রাজা কৃষ্ণচন্দ্রকে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ইতিহাসের এমন সব অজানা গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।